আপনাদের মধ্যে কতজন মানুষ আছেন যারা পূর্বজন্মে বিশ্বাস করেন? হয়তো অনেকেই আছেন। আবার এরকমও হয়তো কিছু মানুষ আছেন যারা পূর্বজন্ম বলে যে কিছু হয় সেটাতে বিশ্বাস করেন না। কিন্তু আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি, সেই ঘটনাটা পুরোটা শুনলে বুঝতে পারবেন যে এই পূর্বজন্ম বিষয়টা হয়তো সকলের সাথে ঘটে না, খুবই লিমিটেড পিপলের সাথে হয়তো ঘটে। কিন্তু যাদের সাথে ঘটে না, তারা কিন্তু একটা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। এবং সত্যি সত্যি যে এই বিষয়টা এক্সিস্ট করে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, কিছু কিছু মানুষের জীবনে, যেই পূর্বজন্ম বিষয়টা যে তাদের বর্তমানেও একটা প্রভাব ফেলে, সেটা কিন্তু এই ঘটনাটা না শুনলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। এরকম ঘটনাও যে আজকের ডেটে ঘটতে পারে সেটা কিন্তু ভাবলেই খুব অবাক লাগে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব আনন্দে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমরা এই চ্যানেলে যে ঘটনাগুলো বলি সেগুলো কিন্তু আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা। তাই যদি ভালো লাগে ঘটনাগুলো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। কারণ আমাদের চ্যানেলে যারা ঘটনা পাঠান, আপনারা যদি কমেন্ট করেন, আপনারা যদি সেই ঘটনাটা শুনে আপনাদের ভালো লাগে, আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে শুধুমাত্র আমাদের ভালো লাগবে তাই নয়, যারা যারা ঘটনাটা পাঠাচ্ছেন তাদেরও কিন্তু অনেক ভালো লাগে, তারাও কিন্তু বেশ উৎসাহ পান। কারণ তারা তাদের জীবনের ঘটনাগুলো আমাদের সকলের সাথে শেয়ার করে। তো এইটুকু আমি আপনাদের সকলের কাছে আশা রাখছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি পসিবল হয় আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু সকলের সাথে শেয়ার করে দিন। কারণ আরও অনেক মানুষ যদি এই ঘটনাগুলো শুনতে পারে, তারা এইগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। আর আপনারা এখন জানেনই যে আমাদের আর একটা নতুন ইউটিউব চ্যানেল হয়েছে। চ্যানেলটার নাম হচ্ছে দ্য বং শপার। তো এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশের বাড়ি ঘর, প্রকৃতি, রাস্তাঘাট, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, এখানকার দোকান বাজারে কী কী পাওয়া যায় সেগুলোই দেখানো হয়। তো যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চ্যানেলটার নাম আমি আবার বলে দিচ্ছি, দ্য বং শপার। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। তো প্রথমে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কিছু কথা বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা ডানকুনি থেকে কোয়েল লিখে পাঠিয়েছে। কোয়েল এই পুরো ঘটনাটাকে 2-3টে ইমেলে ভাগ ভাগ করে পাঠিয়েছে এবং রিকোয়েস্ট করেছে যেন পুরো ইমেলগুলো পড়ে আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে বলি। এবং ও এটা বলেছে যে ও ঘটনাটা ঠিকমতো গুছিয়ে লিখতে পারেনি, কারণ ওর কিছু সমস্যার হচ্ছিল। তো সেই জন্য যেন আমি ভালো করে পড়ে গুছিয়ে ঘটনাটা বলি। তো আমি সেই চেষ্টাই করছি। তো ঘটনাটা বলার আমি প্রথমে কিছু কথা বলে নিই। তো কোয়েল যেটা লিখেছে যে ও হচ্ছে ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। তো ছোট থেকেই ও প্রচণ্ড আর কি প্যাম্পার্ড একজন চাইল্ড। তো ছোটোবেলা থেকেই ওর বাবা মা ওকে খুব আদরে, খুব ভালোবাসায় ওকে বড় করেছে। এবং এই ছোট থেকে বড় হওয়া পর্যন্ত ওকে কিন্তু পরিবারে কোনো অসুবিধে হলে বা কোনো অভাব হলে কোনো কিছুই কিন্তু ওর বাবা মা ওকে বুঝতে দেয়নি। ওর সব কিছু কিন্তু অলওয়েজ ঠিকঠাকই চলতো। তো এইভাবে বেশ কিছু বছর চলে যায় এবং ও কিন্তু ছোট থেকে পড়াশোনায় বেশ ভালো ছিল। এবার পড়াশোনায় যেহেতু ও বেশ ভালো ছিল, বাড়িতেও খুব আদুরে ছিল, তো নিজেই যেটা লিখেছে যে ওর যে স্বভাবটা ছিল সেটা হচ্ছে ও সকলের সাথে মিশতে পারতো, কিন্তু ওর মধ্যে একটা অদ্ভুত রকমভাবে একটা অহংকার বোধ ওর মধ্যে চলে এসেছিল, যেটা ও প্রথম দিকে বুঝতে পারতো না। তো ওকে হয়তো অনেকে ওর স্কুলের ওর যারা সহপাঠী ছিল তারা হয়তো অনেকে ওকে বলতো মাঝে মধ্যে যে তোর একটু অহংকার আছে। তো যা হয় আর কি, স্কুল লাইফে একটা বন্ধু বললেই তার অন্যজন সেটা মেনে নেয় না, বা তার সেটা নিয়ে তখন বয়সটাও কম থাকে, তো অত কেউ আর ভাবে না যে আমি এটা ঠিক করছি না ভুল করছি। তো ওর মধ্যেও অত কোনো ভাবনা চিন্তা সেরকম ছিল না। কিন্তু ও নিজেই লিখেছে ও কিন্তু একটু অহংকারী ছিল। ওকে দেখতে শুনতেও বেশ ভালো ছিল, পড়াশোনাও ঠিকঠাক করতো, বাড়িতেও প্রচণ্ড ওকে ভালোবাসতো। সব কিছু মিলিয়ে ওর মধ্যে একটা বাস্তব, যে একটা জীবন, বাস্তবতা বলে যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে ওকে কখনোই ভাবতে হতো না। তো ও ভাবতো যে ও যা করছে যেভাবে আছে সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এই জায়গা থেকেই ওর মানে শুরু হয়। কিন্তু মাধ্যমিকেও ওর কিন্তু ভালো রেজাল্ট হয়,
তো তারপরে ও নিজে সব ছেলেমেয়েদের সাথে কথা বলতো না, যারা একটু বেশি ভালো পড়াশোনা শুধুমাত্র তাদের সাথেই ও কথাবার্তা বলতো, নিজেকে বাকিদের থেকে একটু আলাদা করে রাখতো, একটা ডিফারেন্স ও অলওয়েজ মেনটেন করে চলতো। তো এইরকম করে চলতে চলতে হঠাৎ করে যেটা হলো সেটা হচ্ছে যে ক্লাস 11-এর পর থেকে হঠাৎই ওর পড়াশুনোর প্রতি মনোযোগটা চলে যায়। মানে কোনো একটা ভাবে, খুব অজানা একটা কারণে ওর পড়াশুনোর যে একটা ব্যাপার ছিল, যে ও মনোযোগ যেটা ছিল, সেটা আস্তে আস্তে কমতে থাকে। এবং এর ফলস্বরূপ ওর উচ্চ মাধ্যমিকে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হয় না, মানে একদমই ভালো হয় না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ও দেখে যে ওর যারা সহপাঠী ছিল, যাদের থেকে ও নিজেকে সুপিরিয়র বলে মনে করতো, যাদের থেকে ও নিজেকে বেটার মনে করতো, তারা ওর থেকে অনেক ভালো রেজাল্ট করেছে, তারা ভালো ভালো কলেজে ভালো ভালো পড়াশুনো নিয়ে, তারা যেটা নিয়ে পড়তে চাইতো সব জায়গায় তারা অ্যাডমিশন পেয়ে যায়। এবার ওর ইচ্ছে ছিল ও ইঞ্জিনিয়ারিং পড়বে, কিন্তু ঘটনাচক্রে যেহেতু রেজাল্ট ভালো হয়নি এবং পড়াশোনার প্রতি একটা অদ্ভুত রকমের অনীহা ওর চলে আসে হঠাৎ করেই, তো ওর সেই জায়গা থেকে কিন্তু একটা, মানে ওর সেরকমভাবে প্ল্যান ছিল না, তো কোনো রকম একটা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে যায়। এবং ওই গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার পরেও বুঝতে পারে যে ওর পড়াশুনো করতেই আর ভালো লাগে না। সেই জায়গা থেকে কিন্তু ওর যে সেই যে একটা অহংবোধ ওর মনে ছিল, নিজেকে অনেকের থেকে ও সুপিরিয়র ভাবতো, অনেকের থেকে নিজেকে ভাবতো যে আমি অনেকটা উঁচুতে আছি, আমি অনেকটা ভালো আছি, সব দিক থেকে কিন্তু একটা মানে চেঞ্জ আসা শুরু হয়। এবং ও বুঝতে পারে ওর ভুলটা, যে আমি যে নিজেকে এত বেশি বেটার ভাবছি, অ্যাকচুয়ালি সেটা ভাবার কোনো কারণ আমার নেই। আর আমার পড়াশুনোও আমার করতে ভালো লাগে না, আমার রেজাল্টও ভালো হয়নি, আমি যাদের থেকে নিজেকে বেশি ভাবতাম তারা আমার থেকে অনেক এগিয়ে গেছে। এবার এটাও বুঝতে পারে, এবং বুঝতে পারার পরে যাই হোক কোনো রকমে ও গ্র্যাজুয়েশনটা শেষ করে। আচ্ছা, এরপরে বাড়ি থেকে ওকে জিজ্ঞেস করে যে ও জীবনে কি করতে চায়, কোন দিকে পড়াশুনো করবে বা কিছু। ও সেরকম বাড়িতে কিছু বলতে পারে না, কারণ ওর যে ঠিক কী করতে ভালো লাগতো নিজেও জানে। চুপচাপ বাড়িতে বসে থাকবো, কি টিভি দেখবো, মানে একদম যাকে বলে আমরা যাদেরকে দেখে হয়তো বলি যে ভীষণ অলস প্রকৃতির একটা মানসিকতা, সেই মানসিকতাটা কিন্তু ওর মধ্যে পুরোদমে চলে আসে। তো যাই হোক, বাড়ি থেকেও সে ওকে বিশেষ কিছু আর জোরজার করে না। তো ওকে তখন বলে যে তোমাকে তাহলে আমরা বিয়ে দিয়ে দেবো, তো তুমি কি বিয়ে করতে রাজি আছো? তো হঠাৎ করে যখন ওর বাড়ি থেকে বিয়ের কথা বলে, তো তখন না মানে একটা অদ্ভুত রকমের মন মানসিকতা ছিল, যে আমি বাড়িতেই তো বসে আছি, তাহলে বিয়ে করলেই বা ক্ষতি কি, তাহলে আমি বিয়ে করে নিই। তো ও বলে দেয় যে হ্যাঁ আমি বিয়ে করব। এবারে ওর মা যিনি ছিলেন, তো কোয়েলের মা ওকে বলে যে তুই কিন্তু একবার ভালো করে ভেবে দেখ, তোর তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিস 1 বছর হয়ে গেছে, তুই চাইলে 1-2 বছর গ্যাপ নে, তারপরে আবার পড়াশুনো কর, বা তুই চাকরির পরীক্ষার জন্য পড়াশুনো কর, চাকরি বাকরি কর, তুই এখনই কেন বিয়ে করবি, তোর এখন বিয়ে করার দরকার নেই। তো ও ভাবে যে না, আমি চাকরি বাকরি এখন করতে চাই না, আমার ভালো লাগছে না, তো আমি বিয়ে করতেই পারি, আমার কোনো অসুবিধে নেই। তো ওর মা ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ওর মা ওকে বোঝাতে সক্ষম হন না। তো কি করা যায়, মেয়ে তাহলে বিয়েই করুক, সংসার করুক, কি আছে। তো সেই রকমভাবে ওর কিন্তু সম্বন্ধ দেখা শুরু হয়ে যায়। এবার প্রত্যেকটা সময়ই মানে এই যে যখন সম্বন্ধ দেখাটা শুরু হয়, তখন থেকে কিন্তু ওর নিজের মনে হতো যে আমি একটা সময় যখন স্কুলে পড়তাম, আমি সবাইকে বলতাম যে আমি চাকরি করতে চাই, আমি জীবনে সমস্ত নিজের হাত খরচ নিজে চালাতে চাই, মানে স্কুল জীবনে এরকম অনেক রকমের কথাবার্তাও বন্ধুদেরকে বলতো। এবং সব বন্ধুরাও ওকে কিন্তু খুব ভাবতো যে ওর ভিশন খুব ক্লিয়ার, ও পড়াশুনো করবে, করে চাকরি করবে, এটাও করবেই। কিন্তু দেখা গেল বাস্তব ক্ষেত্রে একদম উল্টো হলো। যেসব বন্ধুদেরকেও বলতো, যাদের হয়তো অতটা ক্লিয়ার ভিশন সেই সময় ছিল না, তারা আজকের ডেটে সবাই কলেজ পাশ করে কেউ চাকরি করছে, কেউ আবার হায়ার স্টাডিজ করছে, কিন্তু ও নিজেকে যেন কোথায় একটা হারিয়ে ফেললো। মানে সেই যে ওর ভিশন ছিল নিজে অনেক উঁচু পড়াশুনো করবে, অনেক হায়ার স্টাডি করবে, সেটা যেন ওর ভিতর থেকে কোথায় যেন চলে গেল, মানে হঠাৎ করেই চলে গেল। সেটা কেন হলো, কী জন্য হলো, কিছু বুঝতে পারলো না। তো তখন ও মনে মনে মাঝে মধ্যে ভাবতো যে আমি তাহলে কেন বিয়েটা করছি, আমার তখন বিয়ে করা উচিত না, আমি আবার দেখি হায়ার স্টাডিজ করার চেষ্টা করি, বা একটা চাকরি বাকরির চেষ্টা করি। এবং ওর বাড়ি কিন্তু ফুল সাপোর্টিভ ছিল, এমন নয় যে ওর বাড়ি থেকে ওকে জোর করছিল বিয়ে দেওয়ার জন্য। যাই হোক, তো এরকম একটা সিচুয়েশান যখন হলো, তখন কিন্তু ওর বিয়েটা হয়ে যায়, একটা ভালো সম্বন্ধ পাওয়া যায়, এবং খুব
আর কি একটা অভিজাত ফ্যামিলিতে ওর বিয়ে হয়েছে। এবার যেহেতু ফ্যামিলিটা খুব অভিজাত ছিল, প্রচুর পয়সাওয়ালা, তো তারা যাদের যখন সম্বন্ধটা এই কোয়েলের জন্য আসে এবং এক দেখাতে ওকে পছন্দ হয়ে যায় এবং বাড়ি থেকেও ভাবে যে প্রচুর বড়লোক ওরা, তো দিয়ে দেয়া যাক, কোনো অসুবিধে নেই। তো ওর বিয়েটা হয়ে যায় এবং যার সাথে ওর বিয়েটা হয় সেই ফ্যামিলিটা কিন্তু ওয়েল এডুকেটেড অ্যান্ড চাকরি প্লাস বিজনেস দুটোই রয়েছে সেই ফ্যামিলিতে। সবাই আর কি শিক্ষার যে কি মহিমা, শিক্ষার জিনিসটা কি, মানে শুধুমাত্র এক একজনের থাকে না যে শুধু পয়সা থাকে কিন্তু কালচার বলে কিছু থাকে না, ম্যানার বলে কিছু থাকে না, এডুকেশন থাকে না তার পিছনে, এরকম কিন্তু ছিল না। তো ওর যে শ্বশুরবাড়ি তারা সবাই প্রচুর শিক্ষিত, যেহেতু ওর গ্র্যাজুয়েশন হয়ে গেছে ভেবেছে যে ঠিক আছে হয়তো গৃহবধূ হিসেবেই থাকতে চায়, তো ওর বিয়েটা হয়ে যায়। এবার বিয়ে হয়ে যাওয়ার পরে প্রথম কিছুদিন কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ওই যে বলে যে একটা মানুষের নিজের যে স্বভাব, নিজের যে চরিত্র, সেটা সর্বক্ষেত্রে ঠিক হওয়াটা খুব দরকার কিন্তু। কারণ আপনি যে ফিল্ডেই থাকুন, আপনি গৃহবধূ হন, আপনি চাকরি করুন, আপনি নিজে কোনো বিজনেস করুন, যাই করুন না কেন, প্রত্যেকটা মানুষের কিন্তু নিজের নিজের জায়গায় নিজের নিজের কাজটা কিন্তু ঠিক রাখতেই হয়। এবার কোয়েলের যে মানসিকতা ছিল যে ওর কোনো কোনো কাজ করতেই ভালো লাগতো না, কোনো কিছু ঠিকমতো করতে চাইতো না বেশি দিন একটানা। তো ওর বিয়ের পরে যে সমস্যাটা দেখা দিল সেটা হচ্ছে যে ও না, মানে শ্বশুরবাড়িতে বিয়ের পরে প্রথম প্রথম ওকে কেউ কিছু বলতো না, কিন্তু কোনো ছোটোখাটো দায়িত্ব নেওয়া, ছোটোখাটো কাজকর্ম করা, সেটা ও করতে চাইতো না। মানে করলেও ওকে হয়তো কেউ বলতো যে হ্যাঁ তুমি এবার এটা করো, তখন হয়তো সেই কাজটা করতো, তাও যত শর্টে করা যায় সেভাবেই ও করতো। এটা ও নিজেই ইমেলে লিখেছে। তো এরকম করে ও একদমই গা ছাড়া ভাব ছিল। তো প্রথম প্রথম ওকে কেউ কিছু বলেনি, কিন্তু যা হয় কিছুদিন পর থেকে ওকে শ্বশুরবাড়িতে বলতে থাকে যে দেখো তুমি এই কাজটা কিন্তু এভাবেই করো, তুমি বাড়ির বউ, তুমি এই এই কাজের দায়িত্বটা নাও, তুমি এভাবে কাজটা করো। কিন্তু ও না, মানে খুব জোর করে করে করতো, ওর একদমই ইচ্ছে করতো না। তো ওকে ওর হাজবেন্ড একবার জিজ্ঞেস করে যে তোমার কি করতে ভালো লাগে, তুমি ঘরের সংসারে কাজ করতে চাইছো না, ঠিক আছে সেটা নয় বুঝলাম, কিন্তু তুমি সারাদিন কি করবে, সারাদিন শুধুমাত্র শুয়ে বসে থাকাটা তো ঠিক না। তো তুমি যদি পড়াশুনো করতে চাও তুমি পড়াশুনো করতে পারো, তুমি যদি চাকরি করতে চাও তুমি চাকরিও করতে পারো। তো এই কথাগুলোয় ওর না, মানে কথাগুলো কিন্তু খুব ভালো কথাই ছিল, বাট ওর সেই সময় কি মনে হয়, ওর বয়সও কম ছিল, ওর কি মনে হয়, ও মনে মনে চিন্তা করে যে ওকে হয়তো কোনোভাবে অপমান করা হচ্ছে, বা ওর মনে হয় যে ওকে হয়তো ছোট করে কেউ কথা বলছে, যেহেতু ও চাকরি বাকরি কিছু করছে না বা পড়াশুনো করছে না সেই জন্য। তো নিজে থেকে এই সামান্য বিষয়টাকে নিয়ে শ্বশুরবাড়িতে খুব ঝগড়া অশান্তি করে ওর বাপের বাড়িতে চলে আসে। এবারে ওর বাপের বাড়িতে চলে আসার পরে ওর কি যে মন মানসিকতা হলো, ওই যে একবার ও চলে এলো, এরপরে ওর শ্বশুরবাড়ি থেকে ওর হাজব্যান্ডের বাড়ির লোক সবাই ওকে বোঝাতে আসে, ওকে নিয়ে যেতে আসে, ওকে বলে যে তোমার কি অসুবিধা, তুমি খোলাখুলি বলো, তোমার যদি ঘরের কাজ সেভাবে করতে ইচ্ছে না করে ঠিক আছে তুমি করো না, আমাদের লোকজন আছে, আর একটা নয় এক্সট্রা আমরা লোক রেখে নেবো। তো ওকে জিজ্ঞেস করে যে তোমার কি করতে ভালো লাগে, তুমি পড়াশুনো করবে, তুমি চাকরি করবে, তুমি কি করবে। তো ওর তখন একটা এমনই মন মানসিকতা হয়েছিল যে ওর বাবা মা, ওর হাজবেন্ডের বাড়ির লোক সবাই এত বোঝানো সত্ত্বেও ও কিন্তু আর শ্বশুরবাড়িতে ফেরত গেল না। ও বলল না আমি ওই বাড়িতে যাবো না, আমার ভালো লাগছে না। এবং ওই মুহূর্তে ও যেটা লিখেছে ইমেলে, যে সেই সময় ও হয়তো কাউকে বলতে পারেনি, কিন্তু বিয়ের পরের ওই কটা মাস পরে ওর বারবারই মনে হতো যে আমি বিয়েটা কেন করলাম, আমার তো বিয়ে করার কথাই ছিল না, আমি বিয়ে করে একটা ভুল করে ফেলেছি। তো ওই ভুলটা ও তো আর সরাসরি তো সেটা বলতে পারছিল না, তো ফলে ওই একটা যে ঝগড়া অশান্তি হয় সেইটা ছুতো ধরে ও কিন্তু ওর বাপের বাড়ি চলে আসে। এবং বাপের বাড়ি আসার পরে ওর বাবা মা, শ্বশুর শাশুড়ি, ওর হাজবেন্ড সবার বোঝানো সত্ত্বেও ও এই সিদ্ধান্তই নেয় যে ও আর শ্বশুরবাড়িতে যাবে না, ও আর ওই বাড়িতে কোনো সম্পর্কই রাখবে না, এটাও মনস্থির করে নেয়। কিন্তু ওর বাড়িতে যখন ওর বাবা মা ওকে আলাদা করে বহুবার জিজ্ঞেস করে যে কেন তুই যাবি না, কি সমস্যা, তো তখন বলে যে ওর ওর ওই বাড়িতে ভালো লাগে না, ওই বাড়ির লোকজন ওর সাথে ভালো ব্যবহার করে না। কিন্তু ওর মনে মনে ব্যাপারটা এটাই ছিল যে ও মনে করতো যে ও বিয়েটা করে অনেক বড় ভুল করে ফেলেছে, এবার সেই ভুলটাকে ও আর কন্টিনিউ করতে চাইছিল না। যাই হোক, তো এভাবে ৮-১০ মাস কেটে যায়। ৮-১০ মাসে মাঝে মধ্যে ওর মা বাবা ওকে ওখানে
হয়তো দিয়ে আসে, একদিনও থাকে, আবার শ্বশুরবাড়ি থেকে চলে আসে, আবার শ্বশুরবাড়ি থেকে বর হাজবেন্ড তারা নিতে আসে, অনেক বলে কয়ে হয়তো ওকে আবার নিয়ে যায়, আবার 1 সপ্তাহ পরে ও চলে আসে। তো এইভাবে ওর বিয়ের পরের 1.5 বছর কেটে যায়, এরকম করি আসা যাওয়া করে কেটে যায়। এবং প্রত্যেক সময় ও যখন বাপের বাড়িতে আসতো, যেটা ও লিখেছে, যে ও ভাবতো যে এবার আর আমি আর যাবো না ফেরত। কিন্তু যা হয় আর কি, বাপের বাড়ি থেকে বাবা মা বলছে, শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে, সেই ওকে নিয়ে যায়। আবার কিছুদিন পর একটা অশান্তি হয়, ও আবার চলে আসে। এরকম করে যখন প্রায় 1.5 বছর হয়ে গেল, তখন ও একদিন ফাইনালি শ্বশুরবাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে ও চলে এলো এবং এসেও বাড়িতে জানিয়ে দিল যে আমি কিন্তু ওই বাড়িতে আর ফেরত যাবো না, যদি তোমরা আমাকে জোর করো আমি কিন্তু বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাব, কোথায় যাব আমি জানি না, কিন্তু যদি তোমরা চাও যে আমি বাড়িতে থাকি তাহলে তোমরা আমাকে জোর করে আর শ্বশুরবাড়ি পাঠাবে না, এটা আমি বলে দিলাম। এবং এটার পরে ওর বাবা মাও ওকে বোঝানোর চেষ্টা করে, কোনো ফল হয়নি, এবং ওর শ্বশুরবাড়ির লোক, ওর হাজবেন্ডও এসে ওকে বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি, ও আর যায়নি। তো এইভাবে ও শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে বাপের বাড়িতে, এবং কিচ্ছু না করে শুধুমাত্র নিজের ঘরে ঘন্টার পর ঘন্টা একা বসে শুয়ে থেকে ও কিন্তু প্রায় টানা 5 থেকে 6 মাস কাটিয়ে দেয়। এবং ওর বাবা মা ওকে প্রথম অনেক বোঝাতো যে না তুই কেন শ্বশুরবাড়ি যাবি না, তুই যা, তোকে আমরা দিয়ে আসছি, অনেক রকমভাবে ওকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এবং এটার পরে ওর বাবা মা দেখে যে মেয়ে কারোর সাথেই সেভাবে কথা বলে না, চুপচাপ নিজের ঘরেই থাকে, নিজের মতো শুয়ে বসে সময় কাটায়, কখনো একটু গল্পের বই পড়ে, কখনো চুপচাপ ঘুমোয়। তোর বাবা মা দেখছে যে মেয়ে একদম অন্যরকম হয়ে যাচ্ছে, মেয়ে পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওনারা না তখন ভাবলো যে না, এইভাবে তো কিছু হয় না, এভাবে যদি ও দিনের পর দিন থাকতে যায়, আস্তে আস্তে ওর হয়তো মনে যে কষ্টটা আছে যে আমি বিয়ে করলাম কিন্তু সেভাবে সংসার করতে পারলাম না, এটা নিয়ে ওর মনের ভিতরেও একটা মানে দুঃখ কষ্টের সঞ্চার হচ্ছে। তো এইভাবে তো চলতে পারে না, তো মেয়েকে এই জায়গা থেকে বের করে আনতে হবে। তো কি করবে? তো তখন ওরা ভাবলো যে ওর বাবা মাই আর কি ভাবলো যে না, মেয়েকে এবার জোর করে কোথাও একটা পাঠাতে হবে, সেটা ওর হায়ার স্টাডিজের জন্য হোক বা চাকরি হোক, কোথাও একটা ওকে পাঠাতে হবে। তো এরকম করে যখন ওনারা চিন্তা ভাবনা করছে যে কি করবে, এবার ইন দ্য মিন টাইম কিন্তু ওই 6-7 মাসের মধ্যে ওর কিন্তু ডিভোর্স হয়ে যায়। ঠিক আছে, কোয়েলের ডিভোর্স হয়ে যায় ওই 6-7 মাসের মধ্যে, যখন ও বলেই দেয় যে আমি আর যাব না। তো তখন ও শ্বশুরবাড়ির লোক বলে যে মানে যে বউ সে যখন সংসার করতে চাইই না, কোনোভাবেই চাইছে না, তাহলে এই সম্পর্কটাও তো রেখে কোনো লাভ নেই। তো তখন ওরা ডিভোর্সের জন্য বলে, এবং কোয়েলও কিন্তু এক কথায় রাজি হয়েছে, ও বলে হ্যাঁ ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই। তো ডিভোর্সটা হয়ে গেল। এবার এই ডিভোর্স হয়ে যাওয়াটা কিন্তু ওর কাছে যে খুব দুঃখের খুব কষ্টের ছিল তা কিন্তু নয়, মানে এটা নিয়ে ও খুব একটা গুরুত্বই দিত না, মানে ওর যে ডিভোর্স হচ্ছে বা হয়ে যাওয়ার পরেও ও যে খুব কান্নাকাটি করেছে বা কষ্ট পেয়েছে এরকম কিছু ব্যাপার ছিল না, ওকে দেখে মনে হতো যে খুব রিলিফড। এবার ওর বাবা মা তো ব্যাপারটা মেনে নিতে পারছে না যে কেন, কি বিষয়, কি বৃত্তান্ত, ডিভোর্স হয়ে গেল। ওকে ওর বাবা মা ডিভোর্স দিতে বারণও করেছিল যে কিছুদিন সময় দে, দেখ সব কিছু ঠিক হয়ে যাবে। তো বলে না না, ডিভোর্স যখন মানে কথা যখন উঠেছে হয়ে যাক, আমার কোনো অসুবিধে নেই, ও না বললেও আমি হয়তো আগেই বলতাম। যাই হোক, তো এই ব্যাপার করে ডিভোর্সটা হয়ে যায়। এবার ডিভোর্স হয়ে যাওয়ার পরে ওর বাবা মা ভাবে যে মেয়েকে এবার কিছু একটা করে মেয়ের মানে ঘোরাতে হবে। ওর যে পড়াশুনো করার জায়গাটা ছিল সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, বিয়ে হলো সেই বিয়েটাও ঠিকমতো টিকলো না। তোর বাবা মা ভাবে যে না, মেয়েকে এভাবে ঘরে বসে আর রাখা যাবে না, কিছু একটা করতে হবে। তো ওনারা বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর করা শুরু করলো যে কি করে আবার ওর কেরিয়ারটাকেও রিস্টার্ট করতে পারে, কিভাবে ও আরও পড়াশুনো করতে পারে, বা চাকরি বাকরি করলেই বা সেটাও কি করতে পারে। তোর বাবা মা একদিন ওর সাথে কথা বলে এবং ওকে পরিষ্কার বলে যে তুই এভাবে কিন্তু চুপচাপ ঘরে বসে থাকিস না, তুই এভাবেই চুপচাপ বসে থাকিস তাহলে কিন্তু মানে ব্যাপারটা খুব একটা ভালো হবে না, কারণ আমরা আজকে আছি, কালকে আমরা হয়তো তোর সাথে নাও থাকতে পারি, কিন্তু তোর জীবন তোকে বেছে নিতে হবে, এবং তুই এভাবে পড়াশুনো করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকবি এটা তো হতে পারে না। নয় তুই আরও হায়ার স্টাডিজ কর, নয় তুই চাকরি বাকরি কর, তোর মাইনে নিয়ে কোনো চিন্তা নেই, যদি তোকে দূরেও তুই চাকরি পাস তাতেও আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু তুই কিছু একটার মধ্যে ইনভলভ থাক, এটাই বাড়ি থেকে ওকে বলে। যাই হোক, তো তারপরে ওর বাবা মা এবং ও খোঁজ করতে থাকে, এবং অনেক খোঁজ করার পরে তো কলকাতাতেই একটা কোম্পানিতে ও চাকরি পায়। ঠিক আছে, এবং সেখানে কিন্তু স্যালারি খুব একটা বেশি ছিল না, কিন্তু সেই সময় ওর ইনভলভমেন্টটাই বেশি প্রয়োজন ছিল, তো ও ভাবে যে ঠিক আছে আমি চাকরিটা করব।
তো প্রথম দিকে ওর অতটা ইন্টারেস্ট ছিল না, মানে বিষয়টা ওর বাবা মাই ওকে জোর করে যে না তুই কিছু একটার সাথে যুক্ত থাক, একটু কাজকর্ম কর। তো কোম্পানিটা জয়েন করে। এবার কোম্পানিটা জয়েন করার পরে ওর মানে নতুন প্রথম চাকরি ওটা, ও কাজকর্ম করছে, কাজকর্ম শিখছে, সব কিছুই মোটামুটি ঠিকঠাক চলছে, কিন্তু স্যালারিটা কম ছিল। এবার ওখানে চাকরি বাকরি হয় এবং ওইখানে যখন ও কাজে ঢোকে তো ওখানেরই একটি অন্য একজন আর কি কালিগের থেকে একটা ভালো বেটার কোম্পানির সন্ধান পায়। তো সেই কোম্পানিটা হচ্ছে এই মানে ও যে কোম্পানিতে যে ফিল্ডে কাজ করতো সেটারই মানে সেটারই আর কি সেম টাইপ অফ কোম্পানি, কিন্তু অনেক বড়, তাদের আর কি কোম্পানি বিজনেসও অনেক বড়, তো তাদের স্যালারিও অনেক বেশি। তো এই করে ও আর কি নয়ডায় একটা জায়গায় চাকরি পায়। তো বলে যে তুই নয়ডার ওখানটা একটা তুই অ্যাপ্লাই কর, এই সেম কাজই করতে হবে, কিন্তু কোম্পানিটা অনেক বড় এবং ওটা মানে একটা গ্লোবাল কোম্পানির মতো একটা বড় কোম্পানি, তো তুই ওখানে অ্যাপ্লাই কর, ওখানে লোক নিচ্ছে আর কি, ভিতর থেকে খবর পায় এবং ওকে বলে তুই অ্যাপ্লাই করে দে, এবং ও অ্যাপ্লাইও করে দেয়, ওর ইন্টারভিউ হয়, তো ও চান্স পেয়ে যায়। এবং ওই কোম্পানিতে স্যালারি কলকাতার থেকে প্রায় 3 গুণ। কিন্তু ব্যাপার হচ্ছে ওকে নয়ডায় গিয়ে কাজ করতে হবে এবং ওরা ওখানে থাকার জন্য ব্যবস্থাও করে দেবে, সব কিছু করে দেবে, বাট দ্য থিং ইজ ওকে নয়ডা শিফট করতে হবে। এবার ও তো একটু চিন্তায় পড়ে গেল যে আমি কী করবো, নয়ডায় যাবো কি যাবো না। তো বাড়িতে এসে বলে, তোর বাড়িতে ওর বাবা মা বলে যে দেখ তোর যদি কেরিয়ারের উন্নতি হয় তাহলে তুই নয়ডায় যা, আমরাও যাবো, তুই কোথায় থাকছিস, কি তোকে ফেসিলিটি দিচ্ছে না দিচ্ছে ওটা নিজের চোখে আমরা দেখে আসবো, তারপরে তোর যদি ভালো লাগে তুই ওখানেই জব করবি, আমাদের কোনো অসুবিধে নেই, তুই নিজের জীবনে এগিয়ে যা, তোর এগিয়ে যাওয়াটা খুব দরকার। তো তখন ভাবলো যে ও নয়ডায় যাবে। এবার এই যে সময়টা, এই যে কলকাতায়ও কিছুদিন কাজ করলো, এই যে পুরো টাইম পিরিয়ডটা, এইখানে কোয়েল যেটা ইমেলে লিখেছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে ও যে মানে এই যে সময়টা ও ছিল কলকাতায়, মানে ও চাকরি করতে যাওয়া জোর করে, মানে বাড়ি থেকে যাকে বলে ওকে খুব ফোর্স দিয়ে চাকরি করতে পাঠিয়েছিল। এবার কলকাতায় চাকরি করার সময়ও ওর কিন্তু অত যে কাজে খুব মন থাকতো বা খুব মন দিয়েও কাজ শিখছিল তা কিন্তু নয়, মোটামুটি আর কি কাজ চালানোর মতো যতটুকু কাজ করতে হয় ও ততটুকুই কাজ করতো। এবার এই যে নয়ডার যে কোম্পানিটা ও চাকরি পেলো, যেটা অনেক বড় কোম্পানি, মানে ও এখানে যে পোস্টে কাজ করতো সেটা সেই পোস্টেই ওখানেও কাজ করবে, কিন্তু অনেক বড় কোম্পানি, ওখানে কাজের প্রেশার অনেক বেশি, আরও অনেক রকমের কাজ ওকে তার সাথে করতে হবে। তো ও যখন ইন্টারভিউটা দিয়েছিল তো না মানে ভেবেছিল যে আমি ইন্টারভিউতে হয়তো ক্র্যাক করতে পারবো না, ওটার একটা অফিস কলকাতায় ছিল, তো ওইখানে গিয়েও ইন্টারভিউটা দিয়েছিল। কিন্তু মানে বলে ভগবানের ইচ্ছে ওই ইন্টারভিউটা কিন্তু ক্র্যাক করে যায়, ঠিক আছে, ইন্টারভিউটাও ক্র্যাক করে যায় এবং ক্র্যাক করে যাওয়ার পরে ও যে আদৌ চাকরিটা পাবে সেটাও কিন্তু স্বপ্নেও ভাবেনি। এইবারে ওর জীবনের একটা টার্নিং পয়েন্ট এলো, এই কলকাতা থেকে নয়ডা যাওয়াটা কিন্তু জীবনের একটা বিশাল টার্নিং পয়েন্ট। এবার সেটা আমি কেন বলছি এবং পরবর্তী সময় কী কী ঘটনা ঘটলো সেটা এবার ঘটনাটা যত আগে এগোবে তত আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখানে এবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এর আগে কিন্তু কোয়েল কখনোই নয়ডা যায়নি বা দিল্লি নয়ডা এসব কোনো দিকেও যায়নি। ও দুবার সাউথ ইন্ডিয়া ঘুরতে গেছিল, পুরী, দার্জিলিং, গ্যাংটক, এইটুকু, বাট নর্থ ইন্ডিয়ার দিকে কিন্তু এর আগে কোনো দিনও যায়নি। তো ওকে কোম্পানি থেকে ফ্লাইটের টিকিট করে দেয় এবং ওকে বলে যে তুমি অমুক দিন চলে যাবে, ওদের এই অফিসে গিয়ে ওকে রিপোর্ট করতে হবে। তো ওই টিকিটে তো ওকে তো টিকিটটা কোম্পানি থেকে করে দিল। এবার সেই দিনেরই একটা অন্য ফ্লাইটে ওর বাবা মা টিকিট কাটে, মেয়ে যাচ্ছে, কোথায় থাকবে মেয়ে, কোথায় কিভাবে কাজ করবে, তার অফিস কোথায়, এগুলো সব দেখতে হবে। তো ওর ফ্লাইটটা ছিল 2 ঘন্টা আগে আর ওর বাবা মায়ের ফ্লাইটটা ছিল 2 ঘন্টা পরে। তো ও প্রথমে ফ্লাই করে বেরিয়ে চলে যায় দিল্লি, দিল্লি থেকে আর কি নয়ডা গাড়ি করে যাবে। তো ও দিল্লি আগে বেরিয়ে যায় এবং তার 2 ঘন্টার পরের ফ্লাইটে ওর বাবা মা দিল্লি এসে পৌঁছয়। এবং তারপরে ও ওখানে ওর যে কোম্পানির যে আর কি যিনি ছিলেন তো তাকে বলে দেয় যে আমার বাবা মাও আসছে। তো উনি বলেন যে ঠিক আছে, তাহলে আপনি 2 ঘন্টা এয়ারপোর্টে ওয়েট করে যান, আমাদের তো গাড়ি যাবেই, তো বাকি দুজনেরও জায়গা হয়ে যাবে, তো আপনাকে মানে ওনারা যদি কোনো হোটেলে ড্রপ হতে চায় তো ড্রপ করে দেওয়া হবে, আপনি এখানে এসে রিপোর্ট করবেন। তো সেটাই হলো, ওর বাবা মা ওখানে একটা হোটেলে থেকে গেল এবং ও গিয়ে অফিসে গেল প্রথমে, সেখানে গিয়ে ওর যাদের যাদের সাথে দেখা করার ছিল ওর লেটার ফেটার নিল।
তো ওখানে গিয়ে আর কি প্রথম দিনই ও অফিসে কাজ কিছুই হয়নি, কিন্তু ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়া, মানে এমনি হার্ড কপিটা, তারপরে আরও যা টুকটাক ওর কাজকর্ম থাকে সেগুলো করে ও চলে আসে। এবং ওকে থাকার জন্য ওখানে একটা হোস্টেল মতো, মেয়েদের আর কি হোস্টেল, সেরকম একটা হোস্টেলও ওকে অফার করে। তো হোস্টেলটা মোটামুটি খারাপ না, ঠিকঠাকই ছিল। তো তারপরে 3-4 দিন ওর বাবা মা ওখানে থাকে এবং থেকে ও কোথায় থাকছে, কোন অফিস, সব কিছু দেখে টেকে ওনারা আবার ব্যাক করে চলে আসে। এইবারে যেদিন, যে মুহূর্তে ও নয়ডায় পা রাখলো, মানে দিল্লি থেকে যখন ওকে ওই গাড়ি নিয়ে নয়ডার দিকেও আসছে, মানে ও যেটা লিখেছে ইমেলে, যে গাড়ি যত নয়ডার দিকে এগোচ্ছে আমার কেন জানি না মানে বুকের ভিতরটা কীরকম ধুকপুক ধুকপুক করছে, এবং আমার মনে হচ্ছে যে আমি যেন এতদিন নিজের জায়গা ছেড়ে, নিজের পরিচিত এলাকা ছেড়ে আমি যেন অনেক দূরে ছিলাম। অনেক বছর পরে মানুষ যদি তার নিজের গ্রামে, নিজের জায়গায়, নিজের বাড়িতে ফেরে, তার যেরকম একটা ফিলিংস থাকে, তার যেরকম একটা থ্রিলিং ব্যাপার থাকে যে এত বছর পরে আমি আমার নিজের জায়গায় আসছি, সেইটার যে একটা অভিজ্ঞতা, ওর কিন্তু এই কোয়েলের প্রতি মুহূর্তে মনে হয় আর আমি এত বছর পরে আমার নিজের জায়গায় আসছি। আচ্ছা, এইটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আরও সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে ওই নয়ডায় আসার পরে ওর যেখানে মেয়েদের যে হোস্টেলটা ছিল, তো সেইখানে ওর প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যেন জায়গাটা ওর প্রচণ্ড চেনা, এবং মনে হচ্ছে যে আরে এই বিল্ডিংটার পিছনে একটা এরকম টাইপের বিল্ডিং ছিল, এই বিল্ডিংটার গেটটা এরকম ছিল, এখানে একটা গাছ ছিল, এবং যে জায়গাটায় ও এর আগে জীবনে কোনো দিন আসেনি, ওর যখনই মনে হচ্ছে যে এই দিক দিয়ে গেলে এখানটা রাস্তা একটা গলি পড়বে, গলি পড়ার পর এরকম একটা গেটওয়ালা একটা বাড়ি পড়বে, এবং সত্যি সত্যি ও যখন নিজে নিজে চিন্তা ভাবনা করছে এবং হেঁটে সেই গলি দিয়ে ঢুকে দেখছে যে এক্স্যাক্ট ও একটু আগে যেটা ভাবছিল যে এরকম একটা গেট থাকবে, এরকম একটা বাড়ি থাকবে, এরকম একটা গাছ থাকবে, ও দেখছে ঠিক সেরকমই একটা বাড়ি, সেরকমই সেম গেট, মানে ও যা ইম্যাজিন করছে, যা ও মনে চিন্তা করছে, ঠিক সেই জায়গাটা সেরকমই হচ্ছে, এবং সেই জায়গার বাড়ি, ঘর, গাছপালা সব কিছু সেম হচ্ছে। আচ্ছা, শুধুমাত্র এটা কিন্তু নয়, আরও ব্যাপার হচ্ছে যেটা ও শেয়ার করেছে, যে ও হিন্দি বলতে কিন্তু খুব একটা ভালো পারতো না, ঠিক আছে, ওর হিন্দি অত ভালো ছিল না এবং অত ফ্লুয়েন্ট ও হিন্দি বলতেও পারতো না। এবার ও বলছে যে যেদিন থেকে আমি নয়ডায় ঢুকলাম, নয়ডায় ঢোকার পরে ঠিক দুদিনের মধ্যে আমি যেন ওর মনে হচ্ছে যে আমি যেন বাংলার থেকেও বেশি হিন্দিতে কথা বলতে সাবলীল। মানে ভাবুন, যে মেয়েটা হিন্দি অত ভালো জানতো না, ও খুব একটা হিন্দি মুভি বা টেলিভিশন, খুব একটা হিন্দি প্রোগ্রামসও দেখতো না, সেই মেয়েটা, যে মেয়েটা হিন্দি নিয়ে পড়েও নি স্কুলে, সে হিন্দি অতটা ভালো জানবে না, এটাই স্বাভাবিক, এবং ও হিন্দি বলতে অতটা স্বচ্ছন্দও বোধ করতো না, ও ইংলিশ আর বাংলাতেই বেশি ভালো ছিল। কিন্তু ও বলছে যে আমি জানি না কেন আমি এত ভালো হিন্দি বলা শুরু করলাম, উইদিন 2 to 3 days আমি এত ভালো হিন্দি বলছি, প্রত্যেকটা কথা বুঝতে পারছি, সুন্দর হিন্দি বলছি, এবং কেউ বুঝতেই পারছে না যে আমি বাঙালি। মানে সবাই ভাবছে যে আমি হয়তো মানে নর্থ ইন্ডিয়ানই কেউ হবো, এত ভালো আমি হিন্দি বলছি, এবং আমি নিজে বুঝতে পারছি না। তো এরকমভাবে ওর মধ্যে একটা অদ্ভুত রকমের আস্তে আস্তে চেঞ্জ এসে গেল, এবং সেটাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, মানে 1 মাসের মধ্যে পুরো নয়ডা জায়গাটাকে ওর খুব কাছের বলে মনে হতে লাগলো, এবং প্রত্যেকটা সময় ওর মনে হচ্ছে যে এই রাস্তাটার পর এই রাস্তাটা পড়বে, এবং এই রাস্তার এখানে একটা বড় দোকান আছে, ওইদিকে একটা মন্দির আছে, এবং সত্যি সত্যি কিন্তু তাই হচ্ছে, প্রতি মুহূর্তে তাই হচ্ছে। এরকমভাবে যখন আর কি ওর জীবন চলছে, তো ওখানে ও খুব ভালো কাজ করছে, ওর প্রোডাক্টিভিটি ভীষণ ভালো, খুব ভালো কাজ করতে পারছে, সবাই ওকে প্রেইজ করছে, সবাই ওর কাজের খুব সুনাম করছে, এবং ও নিজেও যেন মনে হলো যেন ও অনেক বেশি এনার্জি পেয়ে গেছে, যে এনার্জিটা ওর কলকাতায় একেবারেই ছিল না। ইভেন ওর সেই যে ও কলেজ পাশ করে ঘরে বসে গেল, তারপর থেকে যা ওর জীবনে হয়েছে, এবং ও না মানে মাঝে মধ্যে ভাবতো যে আমি এত ভালো এখানে কাজ করছি, আমার মনে হচ্ছে না আমি এখানে এসে খুব রিলিফ ফিল করছি, এটাই আমার নিজের জায়গা। মানে বলছে আমার কোনো অসুবিধে হচ্ছে না, আমি কলকাতায় যাতায়াত করতে বরং ওর অসুবিধে হতো, অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস যাতায়াত করতে ওর অসুবিধে হয়ে যেত, অনেক সময় ও অনেক কিছু কলকাতা শহরে বুঝতে পারতো না। কিন্তু ও বলছে যে আমি প্রথমবার
এই নয়ডায় এসে কাজ করছি, কিন্তু আমার মনে হচ্ছে কোন জায়গার অটো কোথায় থেকে যায়, কোথা থেকে কোথায় যেতে হবে, সব কিছু বলতে আমার যেন নখদর্পণে হয়ে গেল খুব খুব সামান্য সময়ের মধ্যে। এবং পুরো জায়গাটাকে আমার প্রতি মুহূর্তে মনে হতো ভীষণ চেনা, ভীষণ চেনা মনে হতো। তো নয়ডাতে ওদের যেখানে অফিসটা ছিল সেখানে আছি, মানে নয়ডার আর কি যে সেক্টরে ছিল, তো সেই সেক্টরে না পাশাপাশি প্রচুর অফিস রয়েছে, প্রচুর মাল্টিন্যাশনাল কোম্পানিজ রয়েছে। এবার মানে যা হয় আর কি, একটা অফিস পাড়া বলতে যেরকম হয় সেরকমই। তো খুব ভালো কাজকর্ম করছে এবং ওর না মানে প্রত্যেক দিন রাতের বেলা একটা বিষয়ও খালি ভেবে ভেবে অবাক হয়ে যেত যে আমার মতো একটা মেয়ে যে ছোট থেকে চাকরি করার স্বপ্ন দেখতো, নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতো, সেই মেয়েটা হয়ে আমি কি করে এত তাড়াতাড়ি বিয়ের ডিসিশন নিলাম। এবং আমি যার সাথে বিয়ে করেছিলাম, মানে ও পরে মনে মনে ভাবতো, ভাবনা চিন্তা করতো যে তার সাথে তো আমার কোনো দিক থেকেই কোনো মিল হতো না। হ্যাঁ, ওরা এডুকেটেড ফ্যামিলি ছিল, রিচ ফ্যামিলি ছিল। তো বলছে যে আমি, আমার সাথে তো কোনো দিক থেকেই মিল হতো না, আমি কেনই বা বিয়েতে হ্যাঁ বললাম, কেন বা আমি বিয়েটা করলাম, আমি কেন এখানে আগে চলে এলাম না। আমি আমি দরকার হলে এখানে এসে কিছুদিন একটা হোটেলে থেকে আমি যদি কিছু কোম্পানিতে আমি বায়োডাটা দিতাম, একটা সিভি দিতাম, তাহলেও হয়তো আমি একটা চাকরি জোগাড় করে নিতে পারতাম। এবং ওই কলকাতা ছেড়ে নয়ডায় এসে ওর মনে হতে লাগলো যেন ও ধরে প্রাণ পেয়েছে। ও নিজেকে নিজের মধ্যে যে হারিয়ে ফেলেছিল, সেই নিজেকে নিজের মধ্যে হারানো ব্যাপারটা যেন ও আবার নতুন করে নিজেকে খুঁজে পেল। এবং যে মেয়েটা কাজ করতে একদম ভালোবাসতো না, অতটা বেশি কাজ বুঝতেও পারতো না, সেই মেয়েটার ব্রেনটা যেন হঠাৎ করেই আরও বেশি খুলে গেল। খুব জটিল জটিল কাজ, কমপ্লেক্স কাজ ও সলভ করে ফেলছে, খুব সুন্দর করে কাজ করছে, মনে হচ্ছে যেন 8-10 বছরের ওর এক্সপিরিয়েন্স হয়ে গেছে কাজে, বাট অতটা মোটেও নয়। তো সব কিছু মিলিয়ে খুব ভালো যাচ্ছে। এবং প্রত্যেক দিন রাতের বেলা যখন এটা ভাবতো যে ওর জীবনে কি মাঝখান থেকে কি কয়েকটা বছরে কি ঘটে গেল, এটা ভেবে না ওর খুব খারাপ লাগতো যে শুধু শুধুই আমি বিয়ে করলাম। ফ্যামিলিটা ভালো ছিল, কিন্তু আমিও আমার বর শ্বশুরবাড়ির লোকের সাথে খুব দুর্ব্যবহার করেছি, খারাপ ব্যবহার করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আমাকে সুযোগ দিয়েছিল। আবার উল্টো দিক থেকে ভেবে দেখলে আমি যেরকম মানুষ, আমি যেগুলো পছন্দ করি সেগুলো আমার শ্বশুরবাড়িতে অতটা মানে একটু রেস্ট্রিক্টেড ছিল আর কি ওনারা। তো বলছে আমি বিয়েটা যে কেন করলাম, মানে প্রত্যেক দিনই ওর রাতের বেলা একটা জিনিস মনে হতো যে আমি কি করে এত বড় ভুলটা করলাম। আমাকে আমার মা বুঝিয়েছিল যে আমার হয়তো এখন বিয়ে করাটা ঠিক না, আমি তখন একটুও শুনলাম না, একটুও আমি মায়ের কথাটা বোঝার চেষ্টা করলাম না। আমি এখন এখানে কত ভালো কাজ করছি, কিন্তু আমার একবার বিয়ে হলো, আমার ডিভোর্স হয়ে গেল, এই বিষয়টা তো আমার জীবনে একটা ছাপ ফেলে গেল। যা হয় আর কি, মানে প্রত্যেকটা মানুষই তো নিজের সাথে ঘটে যাওয়া নিজের ভুল ঠিক সেগুলো নিয়ে তো একটা মানে এন্ড অফ দ্য ডে সবার মানুষেরই একটা মনে এই ব্যাপারগুলো আসে যে তার জীবনে কি ঘটে গেছে বা কি ঘটছে। তো ওর মনেও আসতো। যাই হোক, তো এরকম করে বেশ মানে 7-8 মাস কেটে গেছে এবং ও খুব ভালো মতো কাজ করছে। এবং ওর বাবা মা যেটা ভয় পেয়েছিল যে হয়তো মেয়ে ওখানে বেশি দিন থাকতে পারবে না, ওখানে কালচারের সাথে হয়তো কোপ আপ করতে পারবে না, বাট ওর তখন 7-8 মাসই এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে তখন ও ওই নয়ডা ছেড়ে কলকাতায় এসে যে ও শিফট করবে বা কলকাতায় এসে থাকবে, সেটা ও আর ভাবতেই পারছে না। ওর বাবা মা যখন জিজ্ঞেস করছে তুই কি ওখানেই থাকবি না এখানে তুই আসবি অন্য কোনো কোম্পানিতে চান্স পেলে, তো তখন কোয়েল বলে দেয় যে দেখো মা, আমি যদি ওখানে বেশি টাকারও চাকরি পাই তাহলেও কিন্তু হয়তো আমি করতে পারবো না, কারণ আমি এই জায়গাটা ছেড়ে, এই জায়গাটা আমার এত আপন হয়ে গেছে, আমি এই জায়গাটা ছেড়ে যাবো না, বরং তোমরা একটা কাজ করো, তোমরা এখানে শিফট করে যাওয়ার চেষ্টা করো। তোর বাবা বললো যে না, আমরা শিফট করবো না, তুই ভালো থাকলেই হলো। এবং ওখানে ও কাজ করছে, ওর পদোন্নতি হচ্ছে, সব কিছু একদম ঠিকঠাক চলছে, কিন্তু ওই একটা জিনিস ওর বারবার মনে হতো যে কলকাতায় যখন ও ছিল তখন ওর কীরকম একটা মন মরা হয়ে থাকতো, কোনো কাজেও সাকসেসফুল ছিল না। ওর সেই যে উচ্চ মাধ্যমিক থেকে রেজাল্ট খারাপ হলো, সেই খারাপ রেজাল্টই চললো, কিন্তু এখন ওর যেন ব্রেনটা অনেক বেশি শার্প হয়ে গেছে, ও খুব ভালো মতো থিঙ্কিং করতে পারছে। ইন দ্য মিন টাইম ও বেশ কিছু প্রফেশনাল কোর্সও করে, তো এইভাবে কেরিয়ার খুব ভালো চলছে। তো একদিন কি হয়েছে, এরপরে ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তো একদিন যেটা হয় সেটা হচ্ছে ওর অফিসের কিছু কলিগের সাথে ওখানকারই আর কি যে সেক্টরে ওর অফিসের আর কি লোকেশন ছিল, তো সেখানেরই একটা ক্যাফেতে ওরা যায়, কয়েকজন কলিগ মিলে যায়। তো সেখানে কফি খাচ্ছে, স্ন্যাক্স ছিল, তো ওর সবাই গল্প করছে, বড় একটা ক্যাফে, বেশ নাম করা, আপনারা হয়তো জানবেন। আমি ক্যাফেটার নাম আর এখানে বলছি না।
তো সেই ক্যাফেতে যেহেতু আশেপাশে আরও প্রচুর মাল্টিন্যাশনাল কোম্পানির অফিসেস ছিল, তো সেখানে ওই অফিসের প্রচুর লোকজন আসতো হ্যাং আউট করতে। তো ওরা কালিগরা এসেছে এবং ওরা একটা বড় টেবিল নিয়ে সবাই মিলে বসে গল্প আড্ডা করছে আর কফি খাচ্ছে, এবং ওদের টেবিল থেকে ঠিক উল্টো দিকের একটা টেবিলে আর একটা এরকম গ্রুপ এসছে, সেটা অন্য অফিসের। তো সেখানেও প্রচুর ছেলে মেয়ে রয়েছে, তারাও একসাথে সবাই কফি খেতে এসছে, তো গল্প করছে, কফি খাচ্ছে। এরকম সময় হঠাৎ করেই কোয়েলের মানে আশেপাশে প্রচুর লোকজন এবং ওদের বয়সী ছেলে মেয়েই বেশি, সবাই আর কি আশেপাশের অফিসে কাজ করে, সবাই এসছে ফ্রাইডে একটু হ্যাং আউট করবে। তো হঠাৎ করেই এত ছেলেমেয়ের মধ্যে কোয়েলের চোখ আটকে যায় ঠিক ওর অপোজিটের টেবিলে একটা ছেলে ছিল, মানে সেখানে প্রচুর ছেলে মেয়ে, মানে ওইটা একটা বড় টেবিল নিয়ে অনেকে মিলে বসেছে। তো সেই টেবিলের একটা পার্টিকুলার একটা ছেলের দিকে ওর চোখ যায় হঠাৎ করেই। বা এরকম নয় যে ছেলেটা খুব অড কিছু একটা করছিল, মানে অড হেয়ার স্টাইল বা অন্যরকম মানে কিছু একটা লুক আছে যে সবার থেকে আলাদা দেখতে, এরকম কিন্তু কিছু নয়, একদমই নর্মাল। কিন্তু ওর চোখটা, কোয়েলের চোখটা ওই ছেলেটার দিকে আটকে যায়। সেটা কেন আটকে যায় সেটা কিন্তু নিজেও জানে না। এবারে সবাই আর কি গল্প করছে, কফি খাচ্ছে। এবার কোয়েল না হঠাৎ করেই, মানে ওখানে অফিসেরই কোনো একটা কাজ নিয়ে কথা হচ্ছিল, তো হঠাৎ করেই ওর পাশে যে বসেছিল তো সেই কালিগকে বলছে, আচ্ছা ওই ছেলেটাকে কি তুমি চেনো? তো তখন ওই কালিগটা বলছে, না আমি ছেলেটাকে চিনি না, তবে এখানে তো সব অফিসই রয়েছে, তো হয়তো এরা আশেপাশেই কোনো অফিসে কাজকর্ম করে। তো তখন বলছে, কেন তুমি চেনো ছেলেটাকে? বলছে, না না আমি ছেলেটাকে চিনি না। তো আবার ওরা কফি খাচ্ছে, গল্প করছে। তো এমন সময় কোয়েলের মনে মাথায় সেই সময় যে ঠিক কী খেলে, কী যে কাজ করে ও কিন্তু নিজেও জানে না। হঠাৎ করেই ওর মাথাটা একটু হালকা ঘুরে যায়, মানে খুব রোদ্দুরে খুব গরমে যেরকম হয় আর কি, বা মানুষ অনেকক্ষণ ধরে কিছু না খেয়ে থাকলে যেরকম একটা হয়, তোর হালকা করে মাথাটা ঘুরে যায় এবং চোখের সামনেটা পুরো অন্ধকার মতো হয়ে যায় খুব কম সময়ের জন্য। এবার যেহেতু ও চেয়ারে বসেছিল, সামনে টেবিল ছিল, ফলে মাথা ঘুরে গেছে যে সেটার জন্য যে টলে পড়ে যাবে বা ওর স্টেপ মিস হয়ে যাবে সেরকম কিন্তু কিছু হয় না। তো একটুখানি সময়ের জন্য ও চোখটা বন্ধ করে নেয়। সবাই অফিসিয়াল কথা নিয়ে আলোচনা করছে, তো কেউ না অতটা খেয়াল করেনি। এবার ওই যে টাইমটায় ও চোখটা বন্ধ করে, সে টাইমে ওর মনে হয় যেন ও চোখের সামনে, ওই যে চোখটা ও একটুখানি সময় যেন বন্ধ করেছিল, ওর মনে হয় যেন একটা জিনিস ওর চোখের সামনে হঠাৎ করেই এলো। ঠিক আছে, সেটা হচ্ছে যে মানে ও নিজেকে দেখে একটা লাল রঙের খুব হেভি কাজ করা একটা লেহেঙ্গা পরে রয়েছে। ঠিক আছে, এবং ও মানে নর্থ ইন্ডিয়ান ব্রাইডদের যেরকম একটা সাজ হয়, মানে অনেকটা কাঁচের চুড়ি, একেবারে কনুই পর্যন্ত কাঁচের চুড়ি, কিছু সোনার গয়না, মাথায় একটা ওড়না দেওয়া, এবং গলায় একটা মানে এমনি গয়না ছাড়াও ফুলের মালা, তারপরে এরকম একটা বধূ সাজে, যেটা মানে টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান যে মানে ব্রাইডের যে লুকটা হয় ঠিক সেরকম সাজেও নিজেকে দেখে। এবং শুধু নিজেকে দেখে তা কিন্তু নয়, ওই সময়টুকুর মধ্যে, মানে ওটা হয়তো কয়েক সেকেন্ডের একটা ফ্ল্যাশের মতো, ঠিক সেই মুহূর্তে ও দেখে ওর পাশে যে রয়েছে সেই ছেলেটি একটা শেরওয়ানি পরে রয়েছে, খুব হেভি কাজ করা শেরওয়ানিটায়, এবং ওই ছেলেটির মাথার উপরে পাগড়ি রয়েছে, এবং গলায় দেখবেন নর্থ ইন্ডিয়ায় অনেক সময় কি হয়, ওই টাকা দিয়ে আর ফুল দিয়ে কিন্তু মালা বানায় অনেকে, বরমালাটা ওরকম টাকা আর ফুল দিয়ে বানায়, এটা নর্থ ইন্ডিয়ায় অনেক জায়গাতেই এরকম হয়। তো টাকা আর ফুল দিয়ে ওরকম একটা মালা পরে রয়েছে, এবং ওই যে দৃশ্যটা ওর চোখের সামনে এসেছিল সেই দৃশ্যটা হচ্ছে কোয়াইট সিমিলার টু একটা নর্থ ইন্ডিয়ান জাস্ট ম্যারিড কাপলকে যেরকম দেখতে লাগে, মানে বউ একদম লাল রঙের হেভি কাজ করাটা লেহেঙ্গা পরে রয়েছে, হাত ভর্তি চুড়ি মালা, তার পাশে তার হাজবেন্ড রয়েছে ওরকমই শেরওয়ানি, মাথায় ওরকম পাগড়ি দেওয়া, ওরকম টাকার ফুলের মালা, মানে কয়েক সেকেন্ডের জন্য ওর কিন্তু সেই দৃশ্যটা চোখের সামনে আসে। এবার যেহেতু টেবিলে বসেছিল সবাই গল্প করছে, তো ও না মানে
কিছুক্ষণের জন্য এটা দেখে এবং দেখার পরে যখন একটু ধাতস্থ হয় তখন ও চোখটা হঠাৎ করে খুলে ফেলে, মানে চমকে যায় ওই জিনিসটা দেখে যে হঠাৎ করে আমার মাথাটা ঘুরে গেল এবং আমি একটা এরকম জিনিস দেখলাম। এবার সেই যে মুহূর্তে ওর চোখটা খুলে যায়, ও চোখটা ও সোজাসুজি ওই টেবিলের দিকে যায় এবং টেবিলের দিকে ওই যে ছেলেটি ছিল, মানে অতজন মিলে টেবিলে বসে আছে তার মধ্যে ওই একটি পার্টিকুলার ছেলের দিকে কিন্তু ওর চোখটা খুলেই ওর চোখটা সরাসরি কিন্তু ওই ছেলেটার দিকে যায় এবং ও না মানে কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে যায়। কেন হতভম্ব হয়ে গেছিল জানেন? কারণ ও ওই মাথাটা যখন ওর ঘুরে যায়, চোখটাও বন্ধ করে, তখন বধূ বেশে ও নিজেকে দেখে এবং তার পাশে বর বেশে যে ছেলেটি ছিল ওর সেই ফ্ল্যাশে, সেই ছেলেটা কিন্তু ওই যে টেবিলে বসে আছে ওই ছেলেটি, একমাত্র একদম ওই ছেলেটি। তো ও না মানে ছেলেটার দিকে পুরো অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। এবার দেখুন, মানে আপনি ধরুন এরকম কোনো একটা রেস্তোরাঁয় গেছেন বা একটা ক্যাফেতে গেছেন, আপনার দিকে যদি কেউ অনেকক্ষণ ধরে হাঁ করে তাকিয়ে থাকে, তো কোথাও না কোথাও আপনার কিন্তু একটা দৃষ্টি যাবে যে এই মানুষটা আমার দিকে তাকিয়ে আছে কেন। তো ছেলেটাও একটু ওর দিকে তাকায় অদ্ভুতভাবে যে এই মেয়েটা আমার দিকে ভাবে তাকিয়ে আছে কেন। তো ছেলেটা দেখে মুখটা ঘুরিয়ে নেয়। এবার কোয়েল না মানে প্রচণ্ড আর কি হতভম্ব হয়ে যায়। এবার ও চুপচাপ রয়েছে অনেকক্ষণ, তো ওর বাকি যারা কালিগ রয়েছে ওকে বলছে যে কী ব্যাপার, তুমি চুপ করে গেলে কেন? তুমি চুপ করে গেলে কেন? তুমি ওই ছেলেটার কথা জিজ্ঞেস করলে আমাকে, তুমি চুপ করে গেলে কেন? তো তখন ওর মনে মাথায় কি এসছিল, কি হয়েছিল কিছুই জানে না। ও তখন বলে যে না কিছু না। তো ওইখানে ওরা যে অনেকে মিলে এসছিল, তো তার মধ্যে 3-4 জন ওর বেশ ক্লোজ ছিল। তো মোটামুটি যখন ওদের ওই কফি আড্ডাটা ভেঙে যায়, তো তখনও অন্য টেবিলের আর কি ওই ছেলেটি যে গ্রুপের সাথে এসেছিল, তো তাদের কফি আড্ডাটা চলছে। তো মোটামুটি উঠে যাচ্ছে, সবাই সবার বাড়ি যাবে যখন, তো তখন হঠাৎ করি কোনোখানে কিছু নেই। তখন কোয়েল ওর বাকি যে আরও যে 3 জন কালিগ ছিল, তো সেই 3 জন কালিগকে ও নিজে থেকেই হঠাৎ করে বলে যে আমার যদি বিয়ে হয় না, ওই ছেলেটার সাথেই বিয়ে হবে। ওই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ওই যে টেবিলে বসে কফি খাচ্ছে, নীল রঙের একটা শার্ট পরে রয়েছে, আমার বিয়ে হলে ওই ছেলেটার সাথেই বিয়ে হবে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে এইটা বলার পরে, মানে এইটা বলার আগে ওর কিন্তু মনে মাথায় কী চলছিল নিজেও জানে না। হঠাৎ করে কেন ওর 3টে কালিগের সামনে এই কথাটা কেন বললো সেটাও ও জানে না। এবং আরও অদ্ভুত বিষয় যেটা শুনলে আপনারা একবারে চমকে উঠবেন, সেটা হচ্ছে যে নয়ডা থেকে প্রায় 40 কিলোমিটার ভিতরে ইউপির একটা গ্রাম রয়েছে। সেটা কিন্তু খুব নামকরা গ্রাম বা খুব কমন শোনা যায় খুব, সেটা কিন্তু নয়। সেই আমি জায়গাটার নাম আর বলছি না, সেই গ্রামটার নাম করে এই কোয়েল বলে যে এই ছেলেটার বাড়ি ওখানে, ওর এরকম দোতলা একটা বাড়ি রয়েছে, ওর একটা বোন রয়েছে, এবং আমার বিয়ে হলে কিন্তু এই ছেলেটার সাথেই বিয়ে হবে। এই কথাটা শুনে ওদের যে কালিগ যারা ছিল তারা না খুব অবাক হয়ে যায়। ভেবেছে হয়তো যে ছেলেটাকে চেনে ওরা, হয়তো ওদের মধ্যে হয়তো একটা কোনো প্রেমের সম্পর্ক আছে, সেটা হয়তো ওরা বলে না। তো তখন সবাই ওয়েলকে বলছে যে বাবা তুমি তো এই ব্যাপারটা আমাদেরকে বলোনি, তুমি তো বলেছিলে যে তুমি এখানে এই প্রথম এই কাজেই তুমি প্রথম নয়ডা এসছো, তো তোমাদের প্রেমটা হলো কখন? এর মধ্যেই প্রেম হয়েছে, তোমরা ডিসিশন নিয়ে নিয়েছো বিয়ে করবে? এই এত মানে এই কথাটা বলার পরেই বুঝতেই পারছেন বেশ 4-5টা প্রশ্ন বান চলে এসছে কোয়েলের কাছে। তো ও না তখন একটুখানি মানে থতমত খেয়ে যায়। ও তখনও বুঝতে পারে যে আরে আমি এসব কী কথাবার্তা বলে দিলাম। তো তখন না ও একটু লজ্জা পেয়ে যায়, বলে না 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 আমি আসলে ইয়ার্কি করছিলাম, মানে এমনি আমার জাস্ট মনে হলো। তো এইসব বলে ও তাড়াহুড়ো করে আর কোনো প্রশ্নের আর কোনো উত্তর দেয় না এবং সবাইকে এটুকু বলে যে না আমি এই ছেলেটার সাথে আমার কোনো যোগাযোগ নেই, কিছু নেই, এমনি জাস্ট আমার দেখলাম, আমার জাস্ট মনে হলো আমি বললাম, বাট আমি কেন বললাম সেটাও আমি জানি না। কিন্তু যাই হোক বুঝতেই পারছেন কেউ তো আর এই ব্যাপারটা ফট করে বিশ্বাস করবে না যে একজনকে দেখে কারোর জাস্ট মনে হলো আর সে তৎক্ষণাৎই কথাটা বলে দিল। এবং ওই গ্রামের নাম, ওই জায়গার নাম, তার কীরকম বাড়ি আছে, এত কিছু ডিটেল যখন সে বলে দেয়, তো কালিকটা বলছে তাহলে একদিন আলাপ করাও, বা চলো আমরা আলাপ করি, তুমি এখনই কথা বলো। তো বলছে না না ওরকম কিছু করো না, এরকম কোনো ব্যাপার না। তো কোনো রকমে ওদেরকে আর কি ওই ছেলেটাকে ডাকা থেকে বিরত করে এবং ওরা তারপরে যে যার মতো বাড়ি চলে আসে। এবার বাড়ি চলে আসার পরে কোয়েল ভাবছে যে আমি এটা কি করলাম, আমি কেনই বা এরকম দেখলাম, আর আমি আমার কালিগদের সামনে এই কথাটা বললাম কি করে যে আমার বিয়ে হলে ওই ছেলেটার সাথে বিয়ে হবে। আর ও না ভাবছে যে আমি এই গ্রামটার নাম বললাম কি করে, আমি তো নামই শুনিনি। তো
তো সঙ্গে সঙ্গে ও না মানে ওই গ্রামটার বিষয়ে গুগলে সার্চ করে। এবার ল্যাপটপগুলো যখন গুগলে সার্চ করছে তো দেখছে যে হ্যাঁ এই জায়গাটা এখান থেকে এতটা দূরে। তো ও ভাবছে যে আমি এই জায়গাটার নাম কি করে জানলাম, আমি তো এই জায়গাটার নাম শুনিও নি, এই গ্রামটার নাম। ও না নিজে খুব কনফিউজড হয়ে যায় যে এটা আমার সাথে কি হচ্ছে, আমি কেন এটা বললাম। তো এই পুরো বিষয়টায় ও না মানে প্রচণ্ড আর কি ডিপ্রেসড হয়ে যায়। ও ভাবলো এই বাবা আমি আবার জীবনে একটা বড় ভুল করতে চলেছি। আমি আমার অফিস কলিগদের সামনে, আমি ছেলেটিকে আমি চিনি না জানি না, আমি কি করলাম, এটা আমি কি করে এটা করতে পারলাম, আমি এরকম কথা বললাম কি করে, আমি ছেলেটাকে চিনি না, ছেলেটাও আমাকে চেনে না, আর আমি একটা এরকম হুটহাট করে কথা বলে দিলাম। আর আমি গ্রামটার নাম কি কোথাও শুনেছি, কোথাও কি আমার মনের কোথাও কি এই ব্যাপারটা ছিল। কিন্তু তারপরে ভাবছি যদি ছিলই সেটা থাকতে পারে, হয়তো আমার এখন মনে পড়ছে না, হয়তো আমি শুনেছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি কি করে বললাম যে ছেলেটার এই বাড়ি আছে এই আছে। এবং এই বিষয়টা নিয়ে না ওর মনের মধ্যে প্রচণ্ড রকমের একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়। মানে ও কিছুতেই ব্যাপারটাকে ফিগার আউট করতে পারে না। এবার এদিকে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যেহেতু ও ওর 3টে কলিগের সামনে বলেছিল, তো ওর মধ্যে একটি মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল শীতল। বা শীতল বলে যে মেয়েটি ছিল, তো সেই মেয়েটিও সেদিনকে দেখেছে ছেলেটাকে। এবার কি হয়েছে, ওরা একদিন মানে অন্য অন্য একটা দিন মানে এই ঘটনার পরে প্রায় 1-1.5 সপ্তাহ পরে তো কি করেছে, এই শীতলের সাথে এই কোয়েল কি করেছে, নিচে এসছে মানে অফিস থেকে বেরিয়ে এসছে। তো এসে ওদের খুব খিদে পেয়েছে, তো ভাবলো যে কোথাও একটা খাওয়া যাক। এবার কোনো বড় রেস্তোরাঁয় যায়নি, এমনি রাস্তার পাশে যে একটা মোটামুটি একটা রেস্তোরাঁয় ওরা একটুখানি খাবার খাবে বলে আসে। এবং শীতল ওকে বারবার রাগাচ্ছে, বলছে যে এই নাম কি বলো, এই বলো সেই বলো, এরকম নানান কথাবার্তা বলছে। তো বলতে বলতে মানে সবাই আর কি অফিসে ভেবেছে যে ওর সাথে হয়তো ওর আগে থেকেই কোনো সম্পর্ক আছে, সেটা হয়তো বলছে না। মানে একবার ও নিজে থেকেই বলে দিয়েছে, এবার তার ও কনভিন্স করাতে পারছে না যে না আমি এমনি বলেছি। কারণ দেখুন সবাই এটা এক্সপেক্ট করে যে এরকম কথাবার্তা হুট করে কেউ কখনো অন্য কারোর সম্পর্কে বলে না, বলা সম্ভব নয়। তো যাই হোক এরকম মানে ওকে বলছে, তো ও তো বারবার বলছে না এরকম কোনো ব্যাপার না, আমি সেদিনকে হঠাৎ করেই আমার মনে হয়েছে, বাট আমি কেন এরকম বলেছি আমি নিজেও জানি না। তো এরকমভাবে ওদের মোটামুটি খাওয়া হয়ে যায়। তো খাওয়া শেষ হওয়ার পরে তো ওরা যখন বেরোচ্ছে তো সেই মুহূর্তে ওরা দুজনেই দেখছে, মানে কোয়েল এবং ওর বান্ধবী যে ছিল শীতল, দুজনেই দেখছে যে ওই ছেলেটা ফিরছে। মানে ও হয়তো ওখানকারই কোনো অফিসে কাজ করে, তো ওখান থেকে বেরিয়ে ফিরছে। এবার ওই শীতল বলে মেয়েটা যেই মুহূর্তে ওই ছেলেটাকে দেখেছে ও বলছে যে বা তোমরা তাহলে এখন মিট করবে, তোমরা এখন কথা বলবে। তখন ও বলছে না আমি ছেলেটাকে চিনি না, আমি জাস্ট সেদিন এমনি বলেছি। তখন বলছে না তাহলে নিশ্চয়ই তোমার ছেলেটাকে ভালো লেগেছে, তুমি ছেলেটার জায়গা বাড়ি কোথায় জানো, দোতলা বাড়ি না একতলা বাড়ি সেটাও তুমি বলছো, তাহলে নিশ্চয়ই তোমার সাথে কোনো যোগাযোগ তো আছে, কোনো কথা তো আছে, তুমি কেন অস্বীকার করছো না। তো এইটা নিয়ে দুজনে মিলে আর কি কথোপকথন হয়েছে। তো শীতল কি করেছে, মানে ওকে বলেছে যে দাঁড়াও বলে কোয়েল একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, আর শীতল দৌড়ে গিয়ে ওই ছেলেটাকে ডেকেছে। ঠিক আছে, ছেলেটাকে ডাকে এবং ডাকার পরে ছেলেটাকে বলছে যে এই যে আমার যে কলিগ সে তোমার সাথে কথা বলতে চাইছে, মানে এরকম ডাইরেক্ট বলেছে, বলে ছেলেটাকে ডেকেছে। এবার তো মানে কোয়েল ভাবছে যে সর্বনাশ, এই ছেলেটাকে বলছে যে আমি ওকে ডেকেছি, আমি তো অ্যাকচুয়ালি ওকে ডাকিনি। এবার ও না মনে মনে ভয় পাচ্ছে যে যদি শীতল এবার সব কথাগুলো বলে দেয় ছেলেটাকে যে আমি কখন ওকে, ও তো হয়তো মনেও নেই যে ও কোন রেস্তোরাঁয় 1.5-2 সপ্তাহ আগে গেছিলো, সেখানে আমি ওকে দেখেছি। তো ও না মানে প্রচণ্ড একটা অপ্রস্তুতে পড়ে যায়। বুঝতেই পারছেন সিচুয়েশানটা কীরকম হতে পারে। মানে ও একটা ছেলেকে দেখে সেদিন সেই মুহূর্তে ওর কী মনে হয়েছিল বলেছিল সেটা ও নিজেও জানে না। কিন্তু এবার শীতল কি করেছে, ছেলেটাকে ডেকে নিয়ে এসছে। ডেকে আনার পরে বলছে এই হচ্ছে আমার কলিগ, বলছে ঠিক আছে তোমরা এবার গল্প করো, তোমরা এবার ডেটে যাও, আমি চললাম। এই বলে মেয়েটা হাসতে হাসতে বেরিয়ে চলে যায়। এবার ওইখানে কোয়েল আর ওই ছেলেটা দাঁড়িয়ে রয়েছে। এবার কোয়েল তো মানে মনে মনে প্রচণ্ড আর কি ভয় পাচ্ছে এবং ও নিজে খুব অপ্রস্তুত লাগছে, ও কী করবে কিছু বুঝতে পারছে না। তো ভাবছে যে আমি এবার কি বলবো, সেটা তো খুব বড় বিপদে পড়ে গেলাম। ছেলেটা আমাকে যখন জিজ্ঞেস করবে যে আমি ওকে কেন ডাকছিলাম বা কী বৃত্তান্ত। আর এখানে একটা প্রবলেম ছিল যেটা ও লিখেছে, যে ও না বুঝতে পারছিল যে শীতল কি বলেছে ছেলেটাকে, মানে আমি সেদিন যা যা বলেছিলাম সেগুলো সব কি বলে দিয়েছে, তো ওর তো খুব লজ্জাও লাগছে, তো তখন কিছুই বলছে না। তো এমন সময়
ছেলেটি সামনে থেকে নিজের পরিচয় দেয়, নামটা বলে এবং হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দেয়। এবার ও তখন একটুখানি মনে সাহস পায়, ও তখন নিজের নামটা বলে, হ্যান্ডশেক করে এবং ও কিছু বলার আগে ছেলেটাই বলছে যে 2 সপ্তাহ আগে তোমাকে অমুক ক্যাফেতে দেখেছিলাম, তুমি ছিলে না? তো তখন না ওর না মানে আকাশ থেকে ও পড়ে যে বাবা ছেলেটার মনে আছে 2 সপ্তাহ আগেও কফি শপে আমি ওর দিকে তাকিয়েছিলাম, সেটা ওর মনে আছে। তো তারপরে কোয়েল ভাবছে যে আমি যেমন অদ্ভুতভাবে সেদিন ওর দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, হয়তো ওর খুব খারাপ লেগেছে বা ব্যাপারটা ওর এতটাই উইয়ার্ড লেগেছে যে ও এখনও ব্যাপারটা মনে রেখেছে। তো ও তখন বাধ্য হয়েই বলেছে হ্যাঁ অমুক কফি শপে আমি গেছিলাম। তো তখন ছেলেটা ওকে বলছে যে চা খাবে? তো ওখানে মানে সারি দিয়ে প্রচুর চায়ের দোকান রয়েছে, যেহেতু অফিসের মানে অফিস এরিয়া বুঝতেই পারছেন, তো চায়ের দোকান তো থাকবেই। তো তখন না মানে ভাবছি যে সেটা না জানি আমার সম্পর্কে খুব খারাপ ভেবেছে, থাক চাটা খাই, চাটা খেতে খেতে ওকে আমি সরিটাও বলে দেবো, কারণ ওরা হয়তো খুব খারাপ লেগেছে। তো যাই হোক, তো ওই থেকে হচ্ছে শুরু। তো কোয়েল বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি আগের দিন আপনার দিকে মানে জাস্ট এমনি আপনাকে আমার খুব চেনা চেনা লাগছিল তাই একটু তাকিয়েছিলাম, আপনি কিছু মনে করবেন না। তো ছেলেটা বলছে না না ওরকম কোনো ব্যাপার না, অনেকেই অনেকের মতো দেখতে হয়। সেটা মানে ব্যাপারটাই খুব লাইট করে দেয় এবং খুব ফ্রেন্ডলি ওর সাথে বিহেভ করে। মানে ওর যে আর কি ভয় লাগছিল, ওর মনে হচ্ছে যে ছেলেটা হয়তো ওর সম্পর্কে কিছু খারাপ ভাবছে বা খারাপ ভেবেছে, তো সেই থেকে এই কোয়েলের সাথে ওই ছেলেটার বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তৈরি হয়। এবং মাঝে মধ্যে ওরা অফিস থেকে ফেরার সময় কখনো চা খেত, কখনো কোনো কফি শপে গিয়ে কফি খেত। আর দুজনের মধ্যে না মানে খুব মানে একটা দুটো ফ্রেন্ড যেরকমভাবে কথাবার্তা বলে কাজকর্ম নিয়ে, কেরিয়ার নিয়ে, সাম্প্রতিক কোনো ঘটনা নিয়ে, এভাবেই কিন্তু ওদের দুজনের মধ্যে একটা সম্পর্ক শুরু হয়। ঠিক আছে, এবার এই সম্পর্কটা যখন শুরু হয়, সম্পর্ক শুরু হওয়ার প্রথম দিন থেকে মানে বন্ধুত্ব আর কি প্রথম দিন থেকেই কোয়েলের মনে কিন্তু একটা খুব মানে একটা ভালো ফিলিংস আসতো, মানে সেটার সাথে 2 মিনিট কথা বললে ওর খুব ভালো লাগতো। মনে হতো না মানে যেই মানে ওর যে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর একটা শিক্ষিত রিচ ফ্যামিলিতে ওর বিয়ে হওয়ার পরেও ও যে ফ্রেন্ডলি ব্যাপারটা পায়নি, এই ছেলেটার সাথে কথা বলে কিন্তু ওর খুব ভালো লাগতো। ও নিজের সাথে অনেক মিল খুঁজে পেত, দুজনের কেরিয়ারিস্টিক চিন্তাভাবনাগুলোও একই রকমের, বেশ আর কি একটা ভালো টাইমও স্পেন্ড করতো। এবারে কিন্তু মনে মনে ও ভাবতো মানে সব কিছুর অ্যান্সার পেলেও কোয়েলের মনে ছিল যে আমি যে সেদিন একটা গ্রামের নাম ওকে বললাম মানে আমার কালিগদের সামনে, একবার ওকে জিজ্ঞেস করে দেখবো যে ওর বাড়ি কোথায়, কারণ ছেলেটা বলেছে ও এখানে কোথাও একটা মেসে থাকে। তো ওদের বন্ধুত্বর 3য় বা 4র্থ দিন কোয়েল কি করে কথায় কথায় ওকে বলে যে তোমার বাড়ি কোথায়, তুমি তো এখানে মেসে থাকো, বলো তুমি বলো তোমার বাড়ি ইউপিতে কোন গ্রামে। এবং অবাক করা ব্যাপার হচ্ছে ও কিন্তু বলে যে আমার গ্রাম হচ্ছে এইটা, এবং সেই গ্রামের নামটাই বলে যে গ্রামের নামটা এই 2-3 সপ্তাহ আগে সেই কফি শপে সেই যে আগের যে গ্রামটার নামও কোনো দিন শোনেনি সেই নামটাই বলে, এবং বলে যে ওদের ওরকমই ঠিক 2তলা বাড়ি আছে। ভাবুন একবার আপনারা যে মানুষের আন্দাজে হয়তো 3-4টে অপশান শুনলে হয়তো মানুষ একটা অপশান লাগায়, সেটা হয়তো কখনো ফলে যায়। কিন্তু ভাবুন যে একটা মানুষ যে একটা জায়গার নাম, একটা অখ্যাত গ্রামের নাম জীবনে কোনো দিন শোনেনি, সে নিজে থেকে ওরকম একটা ফ্ল্যাশ চোখের সামনে আসে এবং সে কি করে বলে দেয়। তো এটা শুনে না ওর বুকের ভিতরটা ধড়াস করে ওঠে যে আমি সেদিন এই গ্রামটার নামই বলেছিলাম, আমি এটাই বলেছিলাম যে একটা 2তলা বাড়ি আছে, সেটা এটা কী করে সত্যি হলো। তো আবার জিজ্ঞেস করে ছেলেটাকেই তুমি কিন্তু মিথ্যে কথা বলছো না, সেটা বলতে মিথ্যে কথা কেন বলবো, আমার যেখানে বাড়ি যে গ্রাম আমি সেই গ্রামের নামই বলবো, হতে পারে সেই গ্রামটা ছোট, হতে পারে সেই গ্রামটা অতটা ডেভেলপ নয়, কিন্তু এটা তো আমার গ্রাম, আমার বাড়ি রয়েছে। ও না মানে অবাক হয়ে যায়, মানে হতভম্ব হয়ে যায় যে এটা কী করে সম্ভব। এরপরে আস্তে আস্তে কিন্তু এই বন্ধুত্বটা খুব প্রগাঢ় হয়, মানে একে অপরের সাথে বিভিন্ন রকমের কথাবার্তা শেয়ার করতে থাকে, এবং সেই কথা শেয়ার করতে করতেই মানে ও মানে কোয়েল বুঝতে পারে যে ছেলেটা খুব ভালো ছেলে এবং খুব সৎ প্রকৃতির ছেলে। তো তখন ভাবলো যে ছেলেটা আমার সাথে এত কথা বলে, কখনো আমার অফিস থেকে লেট হলে হয়তো ও আগে বেরিয়ে গেছে, আমার জন্য ওয়েট করে মাঝে মধ্যে। তো তখন ভাবলো যে না, আমি আমার যে অতীত, আমার যে একবার বিয়ে হয়েছিল, আমার ডিভোর্স হয়ে গেছে, এই অতীতের ব্যাপারটা কিন্তু আমার ওকে বলা উচিত।
ঠিক আছে, আমার ওকে বলা উচিত, এবং মানে হয়তো ওর আমাকে ভালো লাগে, আমারও হয়তো ওকে ভালো লাগে, কিন্তু আমি যদি ওকে এটা না জানাই, হয়তো পরে আরও পরে যদি ও জানতে পারে এটা, তখন হয়তো ওর খারাপ লাগবে, যে ওর হয়তো মনে হতে পারে যে আমি ওকে কেন বলিনি। তো মনের ভিতরে এই জিনিসটা ওর 2-3 দিন থেকে না খুব একটা ঝড় তোলে। তো এই ঝড় যখন ওর মনে ওঠে, তো একদিনও ভাবলো না আমি ওকে বলবো, এবং সেটা অফিসের সারাদিন কাজকর্মের পরে সব কথা নিয়ে বলতে ভালো লাগে না। তো ও একদিন ছেলেটাকে ফোন করে বলল যে, সেটা ছুটির দিন, বললো যে অমুক ক্যাফেতে একটু আসতে পারবে। ছেলেটা বলেছে হ্যাঁ আসতে পারবো। তো যায় ওরা দুজনে, এবং দুজনে ওখানে যায়, কফি নিয়ে বসে, এবং যেটা কোয়েল লিখেছে যে ও প্রথমেই ভেবেছিল কথাটা বলে দেবে, কিন্তু কেন জানি না বারবার বলতে চেয়েও ও বলতে পারছিল না। মানে 1 ঘন্টা ধরে ও ট্রাই করছে বলার, এবং ও বারবার বলছে তোমাকে যে আমি একটা কথা বলবো, সেই কথাটা শুনতে হয়তো তোমার খুব একটা ভালো লাগবে না, কিন্তু সত্যি কথা আমি তোমাকে বলবো। কিন্তু ছেলেটা যখন জিজ্ঞেস করছে যে কি, ও কিন্তু কিছু বলতে পারছে না। এইভাবে 2-3 বার ও ট্রাই নেয় এবং ও ফেল হয়। 2-3বারই চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। এই 2-3বার ফেল হওয়ার পরে যখন ও ফাইনালি ভাবে যে না এবার আমি বলবোই, মানে 2বার করে কফি নেওয়া হয়ে গেছে কিন্তু কথা আর বলা হয়নি, তো তখন ছেলেটা হঠাৎ করেই ওর হাতের উপরে হাতটা রাখে, রেখে ওকে যে কথাটা বলেছিল সেই কথাটা শোনার পরে, মানে আপনারাও হয়তো প্রচণ্ড অবাক হয়ে যাবেন, এবং ওর কিন্তু সেই মুহূর্তে পায়ের তলার মাটি সরে গেছিল। ছেলেটা ওকে বলে ওর হাতের উপরে হাত রেখে যে তুমি এত কেন সংকোচ বোধ করছো, আমি জানি তুমি কি বলবে। তুমি এটাই বলবে তো যে তোমার এর আগে একবার বিয়ে হয়েছিল, তোমার ডিভোর্স হয়ে গেছে, এটাই তোমার বলার তো, আমি সব জানি। এই কথাটা যখন বলে তখন কিন্তু ও মানে হতভম্ব হয়ে যায়, এবং ওর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ও ভাবছে যে এই ছেলেটা জানলো কি করে, আমার অফিসে পর্যন্ত আমি কাউকে বলিনি, কেউ এই বিষয়টা এই অফিসে জানে না, ও কি করে জানলো, ওর সাথে আমার একদিনের সম্পর্ক, ও কি করে জানলো, কার থেকে জানবে। তো তখনই না মানে সিট থেকে উঠে পড়ে কোয়েল, উঠে পড়ে বলছে যে তুমি কি করে জানলে, তোমাকে কে বললো, আমি তো এই অফিসে কাউকে বলিনি, কেউ তো এখানে জানে না, তোমাকে কে বললো। তখন ছেলেটা যে কথাটা বলে সেটা শুনে ও প্রথমবার যতটা হতভম্ব হয়েছিল, এই প্রশ্নের উত্তরটা শোনার পরও তারও ডবল হতভম্ব হয়ে যায়। ও বলে যে ছেলেটা নাকি, সেটা আর কি জানায় যে ওর স্বপ্নে 2-3বার এই মেয়েটাকে দেখেছে, মানে আর কি কোয়েলকে দেখেছে, এবং কোয়েলকে দেখেছে যে কেঁদে কেঁদে ওকে বলছে যে আমার এরকম একটা ডিভোর্স হয়েছিল, আমার একটা বিয়ে হয়েছিল, কিন্তু আমার তোমাকে ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি, এরকম নাকি ও স্বপ্নে দেখেছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ছেলেটা তখন ওকে বলে যে তোমার সাথে যা হয়ে গেছে অতীতে হয়ে গেছে, তার সাথে বর্তমানের কি সম্পর্ক, তোমার যদি আমাকে ভালো লাগে, আমার যদি তোমাকে ভালো লাগে, আমরা বিয়ে করতেই পারি, আমরা একসাথে থাকতেই পারি, কোনো অসুবিধে নেই। তো আর এই কথাটার জন্য তুমি এত ইতস্তত কেন বোধ করছিলে। হ্যাঁ, তুমি বাঙালি, আমি সে অর্থে বাঙালি নই, কিন্তু আমি হিন্দু তো বটেই, তো তোমার অসুবিধে কি আছে। এবং এটা শোনার পরে ওদের মধ্যে সেদিন প্রায় 3 ঘন্টা ওরা ওই ক্যাফেতে ছিল, এবং 3 ঘন্টায় ওরা ওদের মনের যা যা কথা ছিল সবাই দুজনেই দুজনের কথা শেয়ার করে, এবং ওরা সেদিনই ওই ক্যাফেতে বসে ডিসিশন নেয় যে ওরা বিয়ে করবে। এবং যে গ্রামের নামটা, সেটা হচ্ছে গিয়ে এখন কোয়েলের শ্বশুর বাড়ি। তো সেই গ্রামের বাড়ির কথা যখন ওকে বলে যে জানো, তখন ও আর কি শেয়ার করে যে আমি জানি না কেন আমি সেদিনকে কালিকদের সামনে বলেছিলাম, এবং সেই জন্য আমি তোমার দিকে তাকিয়েছিলাম। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ওর বিয়েতে মানে ওইভাবেই আর কি সেজে ওর ওইখানে ইউপিতেই ওর বিয়ে হয়, এবং ঠিক যে ফ্ল্যাশটাও দেখেছে, ওটা একটা লাল ভারী লেহেঙ্গা পরে রয়েছে, এবং বিয়ের যখন ছবিও দেখে তখন দেখছে যে ওই ফ্ল্যাশে চোখ বন্ধ অবস্থায় যে ছবিগুলো ও দেখেছিল ঠিক সেভাবেই কিন্তু ওর মানে বর্তমানে মানে ওর বিয়ে যে হয়েছিল সেই ওরকম সেম সাজেই কিন্তু ওর বিয়ে হয়। এবং বিয়ের হওয়ার পরে ও যখন শ্বশুর বাড়িতে যায়, ও প্রথমবারের জন্য শ্বশুর বাড়ি যায়, বিয়ের আগে ও আর যায়নি। তো সেখানে গিয়ে ওর ওই বাড়িটাকে, ওর শ্বশুরবাড়ির পাড়া বা জায়গাটাকে ওর প্রচণ্ড চেনা লাগে, এবং বাড়ির ওখানে একটা কুয়ো আছে সেই জায়গাটাও দেখতে পায়, সেখানে একটা কি গাছ আছে, এবং ওখানে একটা মাতারানীর মন্দির আছে। এবং ওকে সবাই জিজ্ঞেস করে যে তুমি সব কিছু কী করে জানলে যে এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা তো খুব বিখ্যাত মন্দির তা নয়।
এবং ও নিজে বিশ্বাস করে যে ও হয়তো সত্যি পূর্বজন্মে হয়তো এই বাড়িতেই, এখানেই ওর জন্ম হয়েছিল, ওই জায়গাতেই ওর জন্ম হয়েছিল, এই বাড়িতেই হয়তো ওর বিয়ে হয়েছিল, কোনো কারণে হয়তো সেটা ফুলফিল হয়নি, বা যেভাবে জীবনটা কাটাতে চেয়েছিল সেভাবে হয়তো কোনো কারণে সেটা হয়ে ওঠেনি। সেই জন্যই কিন্তু ওর জীবনে মানে একটা অনেকটা সময় ওর জীবনটা কিন্তু একটু ওলটপালট হয়ে যায়। হঠাৎ করেই ওর পড়াশুনোয় মন চলে যায়, পড়াশুনোয় যদি মন চলে যায় এবং হঠাৎ করে বিয়ে হয়ে যায়, সেই বিয়ে ভেঙে যায় এবং সেই জায়গা থেকে ওকে মানে তুলে আনার জন্য ও কলকাতায় একটা চাকরিতে জয়েন করে। সেই চাকরিতে যদি জয়েন না করতো তাহলে সেখান থেকে একটা ভালো চাকরির অফারের ব্যাপারও জানতে পারতো না এবং সেই চাকরির অফারটাও ও পেতো না, এবং সেই চাকরির অফারটা পেয়েছিল বলেই কিন্তু ও নয়ডা যায়, সেখান থেকে ওই ছেলেটার সাথে ওর পরিচয় হয় এবং সেই জায়গায় ও এসে পৌঁছয় যে জায়গাটা ওর খুব চেনা বলে মনে হচ্ছিল, যে মানুষটাকে ও প্রথম দেখেই মনে হচ্ছিল যে আমার বিয়ে হলে এর সাথেই হবে। এগুলো হয়তো কিছুই হতো না, মানে যাদের জীবনে এই জাতিস্বর ব্যাপারটা থাকে, যারা সত্যি সত্যি তাদের পূর্বজন্মের কথা মনে করতে পারে, তাদের জীবনে কিন্তু একটা না মানে এরকম টালমাটাল অবস্থা থাকে, একটা টালমাটাল অবস্থা আসে, এবং সেটা কিন্তু খুব সুখকর যে সবসময় হয় তা কিন্তু নয়। এবং ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে ওর জীবনটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ও চাকরি ক্ষেত্রে অনেক উন্নতি করে, ওর হাজব্যান্ডও অনেক উন্নতি করে, এবং ও ওই কটা বছর কেন যে ওরকমও হয়ে গেছিলো, কেন যে ও মানে খুব লো ফিল করতো, সেই সমস্ত কিছু ওর জীবন থেকে কিন্তু মুছে যায় এবং ও আজকের ডেটে সুখে শান্তিতে সংসার করছে। তো এটাই ছিল ঘটনা। তো আপনারা ভাবুন যে জাতিস্বর বলেই কিন্তু ওর জীবনের এই বর্তমানের সাথে পূর্বজন্মের একটা যোগসূত্র রয়েই গেছিল, এবং সেই যোগসূত্রগুলো একে অপরের সাথে মিলিত হবে বলেই কিন্তু ওর জীবনের প্রত্যেকটা ঘটনা একটার সাথে একটা জড়িয়ে হয়ে যায়। মানে না ওর ডিভোর্স হতো, না ও ওরকমভাবে একলা সেরে থাকতো, না জোর করে ওর বাবা মাকে চাকরি করতে পাঠাতো, না সেখান থেকে ওর নয়ডার আসার ব্যাপারটা হতো, মানে একটা বিষয় অন্য বিষয়টির সাথে না খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তো হয়তো ভগবানও চেয়েছিলেন যে কোনোভাবে ও সেই জায়গায় যাক যে জায়গার থেকে ওর অরিজিন হয়তো ছিল পূর্বজন্মে। তো সেটাই আলটিমেটলি হয়েছে এবং ওরা খুব ভালো আছে। তো এটাই ছিল ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন, আর একটু সকলের সাথে শেয়ার করে দিন ঘটনাগুলো। সকলে খুব ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।